ওয়ে অফ স্মার্ট স্টাডিতে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা কম্পিউটারের সমস্ত বিষয়ের উপর নজর রাখব, পরীক্ষার সময়ে যেন কোনো কিছু ছাড়া না পড়ে যায়। তো কোন কোন জায়গা থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন করা হয় সে সমস্ত জায়গা এই ভিডিওতে A to Z আমি রাখার চেষ্টা করেছি। তাহলে দেরি না করে চলো আমরা ক্লাস শুরু করে ফেলি। প্রথমে জানতে হবে কম্পিউটারের জনককে, চার্লস ব্যাবেজ। আবার বলা থাকতে পারে আধুনিক কম্পিউটারের জনক কে, তখন কি হবে অ্যালান টুরিং। ঠিক আছে, এই দুটি তোমরা প্রশ্ন যখন করবে তখন দেখবে যে কম্পিউটারের জনক বলেছে না আধুনিক কম্পিউটারের জনক বলেছে। প্রথম ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার কি? ইলেকট্রনিক নিউমেরিক্যাল। এখানে দুবার হয়ে গেছে, এখানে নিউটা একবারই হবে। ঠিক আছে, এটা নিউটা একবারই হবে, তো তোমরা এটাকে একটু কোনো কিছু ভাববে না। তো সম্পূর্ণটা কি, যে ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড কম্পিউটার, যাকে সংক্ষেপে বলা হয় ENIAC। প্রথম মাইক্রো প্রসেসর ইন্টেল 4004। ইন্টেল কি 4004 হচ্ছে আমাদের প্রথম মাইক্রো প্রসেসর। ঠিক আছে, ইন্টেল 4004। প্রথম বাণিজ্যিকভাবে উপলব্ধ কম্পিউটার ইউনিভার্সাল অটোমেটিক কম্পিউটার UNIVAC, যাকে বলা হয়, যেটি প্রথম বাণিজ্যের জন্য ব্যবহার করা হয়েছিল। এরপরে আমরা জানব যে কম্পিউটারের বিভিন্ন প্রজন্ম। প্রজন্ম কয়টি? প্রথম প্রজন্ম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, যেটিতে আমরা এখন চলছি। প্রথম প্রজন্ম সালটা অবশ্যই মনে রাখবে যে 1940 থেকে 1959। কি কি বৈশিষ্ট্য কি? ভ্যাকুয়াম টিউব ব্যবহার করা হয়। ঠিক আছে, কি ব্যবহার করা হয়? ভ্যাকুয়াম টিউব। ঠিক আছে, এবার বড় আকারের ছিল, অনেক বড়, ব্যয়বহুল ছিল, তাপ উৎপাদক ছিল। এক্সাম্পল UNIVAC, EDSAC, এগুলো না আমাদের প্রশ্নতে আসে। এক্সাম্পল যখন দেয়, অপশন যখন আসে তখন এগুলি থাকে, তো এগুলোকে একটু চোখ বুলিয়ে নেবে ভালো করে। EDVAC, ENIAC। ঠিক আছে, তো আমাদের বলতে পারে যে প্রথম প্রজন্মে আমরা কি ব্যবহার করেছি? ভ্যাকুয়াম টিউব। মনে রাখবে যে ভ্যাকুয়াম টিউব আমরা ব্যবহার করেছি। সেকেন্ড জেনারেশন 1959 থেকে 1965 পর্যন্ত। দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার কি ব্যবহার করা হতো? সেখানে ট্রানজিস্টর ব্যবহার করা হতো, সেটি ছোট আকারে হতো, কম ব্যয়বহুল হতো, শক্তি দক্ষ হতো, নির্ভরযোগ্য ছিল। থার্ড জেনারেশন 1965 থেকে 1971 সাল অবধি ব্যবহার করা হয়েছে। ইন্টিগ্রেটেড সার্কিট IC ব্যবহার করা হতো। ঠিক আছে, এটা একটু ইম্পর্টেন্ট আছে, তোমরা একটু মনে রাখবে যে তৃতীয় প্রজন্মে কম্পিউটারে কি ব্যবহার করা হতো? ইন্টিগ্রেটেড সার্কিট ব্যবহার করা হতো। আরো ছোট আকারের, আরো কম ব্যয়বহুল হতো, আরো শক্তি দক্ষ, আরো নির্ভরযোগ্য ছিল, আরো কম ত্রুটি ছিল, এর মধ্যে ভুলটা খুবই কম হতো। তো এবার চতুর্থ জেনারেশনে আমরা আসবো, যে 1971 থেকে 1980 পর্যন্ত আমাদের চতুর্থ প্রজন্ম ছিল। সেখানে কি ব্যবহার করা হতো? মাইক্রো প্রসেসর ব্যবহার করা হতো। ঠিক আছে, তৃতীয় প্রজন্মের কম্পিউটার থেকে আরো ছোট আকারের হতো, আরো কম ব্যয়বহুল ছিল, শক্তি দক্ষ হয়ে যেত, আরো নির্ভরযোগ্য ছিল, আরো কম ত্রুটি ছিল। পঞ্চম জেনারেশন মানে ফিফথ জেনারেশন, যেটা 1980 থেকে চলে এখনো পর্যন্ত চলছে, যেটা আমরা ইউজ করছি। সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়েছে, অত্যন্ত শক্তিশালী, বহুমুখী, বিভিন্ন ধরনের কাজ করতে পারি আমরা, তাই না? বিভিন্ন কাজে ব্যবহার করা যায়। উদাহরণ যেমন রোবট, সুপার কম্পিউটার। ঠিক আছে, তো এই ছকটা ভালো করে দেখবে এবং সালগুলো ইম্পর্টেন্ট এবং কি কি ব্যবহার করা হতো এগুলো ইম্পর্টেন্ট, তো এগুলা এক নজরে দেখে নাও। তো নেক্সট কি জানতে হবে, যে বিশ্বে প্রথম সুপার কম্পিউটার কি? KCDC 6600। ঠিক আছে, বিশ্বের দ্রুততম সুপার কম্পিউটার সামিট বাই দা USA। এটা হচ্ছে বিশ্বের দ্রুততম সুপার কম্পিউটার। ভারতের ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ভারতের জন্য, ভারতের প্রথম সুপার কম্পিউটার কি? পরম 8000। ভারতের দ্রুততম সুপার কম্পিউটার, এটাও ইম্পর্টেন্ট আছে, প্রত্যুষ। ওকে, তো এগুলো দেখে নিবে। বিশ্বের প্রথম সুপার কম্পিউটার, বিশ্বের দ্রুততম সুপার কম্পিউটার, ভারতের প্রথম সুপার কম্পিউটার, ভারতের দ্রুততম সুপার কম্পিউটার। ঠিক আছে, নেক্সট আমরা জানবো
নেক্সট আমরা জানবো যে ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইস। আমাদের অপশনে দেওয়া থাকে, 4টা অপশন দেওয়া থাকবে, বলবে যে এর মধ্যে ইনপুট কোনটি আর আউটপুট কোনটি। এখন এমন ধরনের প্রশ্ন করে যে এদের মধ্যে ইনপুট ডিভাইস কোনটি নয়। এবার তোমরা ওই ইনপুট ডিভাইস দেখে অপশন দিয়ে দিবে ইনপুটের অপশনগুলা, ঠিক আছে? তো সেখানে একটু মানে কি বলবো, নিজেকে অ্যাক্টিভ রাখবে ব্রেনটাকে, যে নয় কথাটাতেই মানে প্রশ্ন তোমাকে মানে 1 নম্বর সেখানে ছুটে যেতে পারে এরকম। তো ইনপুট ডিভাইস হচ্ছে আমাদের কিবোর্ড, মাউস, জয়স্টিক, লাইট পেন, মাইক্রোফোন, স্ক্যানার, বারকোড, ঠিক আছে, বারকোড রিডার, ক্যামেরা, টাচ স্ক্রিন, এবং গভীর সেন্সর, ডিপ সেন্সর। এবার আউটপুট আসি, ইনপুট আমাদের হয়ে গেল। আউটপুটে কি, যেটা আমরা দেখতে পারি মনিটর, প্রিন্টার দেখতে পাই, প্রিন্টারে আমাদের যেটা আউটপুট হয়ে আসে, স্পিকার আমরা সাউন্ড শুনি, হেডফোন দিয়ে আমাদের সাউন্ড আসে, প্রজেক্টর দিয়ে আমরা কোনো কিছু প্রজেক্ট দেখতে পারি, জিপিএস, অপটিক্যাল মার্ক রিডার যাকে বলা হয় OMR, ঠিক আছে, ব্রেইল রিডার। তো এইগুলি আছে যেগুলি হচ্ছে আমাদের ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইস। ওকে, নেক্সট আমাদের সব থেকে ইম্পর্টেন্ট এটা 1 নাম্বার এখান থেকে আশা করা যায় যে আসবেই। জিজ্ঞেস করতে পারে যে বিট একটি বাইনারি ডিজিট নাকি ডেসিমেল ডিজিট। তো এটা মনে রাখবে সবসময় যে এটা বাইনারি ডিজিট। ওকে, এবং শর্ট ফর্ম বি, ক্যাপাসিটি 1 অর 0, মানে অন অফ এর জন্য আমরা 1 অর 0 ইউজ করি। 1 নিবেল 4 বিটস ইম্পর্টেন্ট, 1 বাইট 8 বিটস ইম্পর্টেন্ট। এদের মধ্যে এগুলো তোমাদের জেনে রাখা প্রয়োজন যে 1 কিলোবাইট 1024 বাইটস, 1 মেগাবাইট 1024 কিলোবাইট, 1 গিগাবাইট 1024 মেগাবাইট, 1 টেরাবাইট 1024 গিগাবাইট, 1 পেটাবাইট 1024 টেরাবাইটস, 1 এক্সাবাইট 1024 পেটাবাইটস, 1 জেটাবাইট 1024 এক্সাবাইটস, 1 ইয়োটাবাইটস 1024 জেটাবাইটস। এখানে যে সিকোয়েন্সটা দেখবে ছোট থেকে বড়র দিকে যাওয়া হয়েছে, ঠিক আছে? তো সব থেকে বড় বলতে পারে যে সব থেকে বড় স্টোরেজের ইউনিট কি, তো এই লিস্টটা তোমরা মনে রাখবে, কোনো সময় দিয়ে দেয়, বা টেরাবাইট পর্যন্ত অপশন থাকতে পারে, টেরাবাইট দিবে, যদি থাকে পেটাবাইট তো এক্সাবাইট, জেটাবাইট, ইয়োটাবাইট, যেটা সব থেকে তোমরা অপশনে বড় পাবে সেটাই অপশনে দিবে। ওকে, তো ইম্পর্টেন্ট এখানে মনে রাখবে যে বিট বলতে পারে যে বাইনারি ডিজিট না ডেসিমাল ডিজিট। তো বাইনারি মনে রাখবে, বিটটা কি বাইনারি ডিজিট। 1 নিবেল কি, 1 নিবেল কত ক্যাপাসিটি, 4 বিটস মিলে 1 নিবেল হয়। 1 বাইটে কত ক্যাপাসিটি থাকে, 8 বিটস থাকে। এভাবে এটি দেখে নাও, ঠিক আছে? নেক্সট আমাদের জানতে হবে সংক্ষিপ্ত, যাকে বলি অ্যাব্রিভিয়েশন ফর্ম। দেখো এগুলি হচ্ছে ইম্পর্টেন্ট আছে, র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, রোম, রিড অনলি মেমোরি, ALU অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট, BIOS বেসিক ইনপুট, সরি এখানে ইনপুট হবে, ঠিক আছে, এখানে ইনপুট হবে, ইনপুট আউটপুট সিস্টেম, বিট বাইনারি ডিজিট, GUI দিতেই পারে একটু টাফ করার জন্য, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, CD কম্প্যাক্ট ডিস্ক, CPU সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, HDD হার্ড ডিস্ক ড্রাইভ, IP ইন্টারনেট প্রোটোকল, PAN পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, PDF পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, GSM গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন, SMS শর্ট মেসেজ সার্ভিস, DBMS ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এটা দেয়, UPS আনইন্টারাপ্টেবল পাওয়ার সাপ্লাই, VPN ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, URL এটা দিয়ে দেয়, ইউনিফর্ম রিসোর্স লোকেটর, SIM সাবস্ক্রাইবার ইমিডিয়েট আইডেন্টিটি মডিউল, USB ইউনিভার্সাল সিরিয়াল বাস, VGA
ভিডিও গ্রাফিক্স অ্যারে, ওয়াইফাই এটা দিয়ে দিতে পারে, ওয়্যারলেস ফিডেলিটি, ওএমআর অপটিক্যাল মার্ক রিকগনিশন, জিপিআরএস জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস, এইচটিএমএল হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, জিপিএস গ্লোবাল পজিশনিং সিস্টেম, কোবাল কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, ফরট্রান ফর্মুলা ট্রান্সলেশন, ডাব্লিউডাব্লিউডাব্লিউ ওয়েব ওয়ার্ল্ড ওয়াইড, ভিডিইউ ভিডিও ডিসপ্লে ইউনিট। ঠিক আছে, তো এই ধরনের। আর এখানে কিছু ইম্পর্টেন্ট ছাড়া পড়ছে লিস্টের মধ্যে, যেগুলি আমি বাইরে লিখেছি। এইচটিটিপি হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, জেপিজি আর জেপিই এই দুটোই কিন্তু একই। জেপিজি জেপিইজি জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্টস গ্রুপ, জিআইএফ এটাও ইম্পর্টেন্ট, গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফরম্যাট। তো এখানে আমি সমস্ত ইম্পর্টেন্ট যেগুলি আমাদের অ্যাব্রিভিয়েশন বা সংক্ষিপ্ত সেগুলি আমি এখানে রেখেছি। ওকে, তো তোমরা এগুলো দেখে নাও। এবার আমরা জানবো যে কিছু কম্পিউটারের প্রধান অংশ থাকে, কিছু গুরুত্বপূর্ণ আমাদের জিনিস থাকে যেগুলি দিয়ে আমাদের কম্পিউটারটা চলে। ওকে, তার মধ্যে সিপিইউ, কম্পিউটার সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সিপিইউ হলো কম্পিউটারের মস্তিষ্ক, এটি নির্দেশাবলী প্রয়োগ এবং ডেটা প্রক্রিয়াকরণের জন্য দায়ী। র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। র্যাম হলো কম্পিউটারের স্বল্প মেয়াদী মেমোরি, এটি যেখানে কম্পিউটার বর্তমানে ব্যবহার করছে এমন ডেটা সংরক্ষণ করে। রোম, রিড অনলি মেমোরি। রোম হলো কম্পিউটারের দীর্ঘমেয়াদী মেমোরি, যেখানে কম্পিউটার তার অপারেটিং সিস্টেম এবং অন্যান্য প্রয়োজনীয় প্রোগ্রামগুলি সংরক্ষণ করে, যেমন এইচডিডি, এসএসডি, হার্ড ডিস্ক যেগুলোকে বলা হয়। আর এগুলো হচ্ছে আমাদের কি থাকে, র্যাম বলি না, যতক্ষণ কম্পিউটার চলবে ততক্ষণ তারা সাহায্য করবে কোনো কিছু প্রোগ্রামকে চালানোর জন্য। হার্ড ডিস্ক, হার্ড ড্রাইভ হচ্ছে কি, হার্ড ড্রাইভ হলো কম্পিউটারের প্রধান স্টোরেজ ডিভাইস, এটি যেখানে কম্পিউটার তার সমস্ত ডেটা সংরক্ষণ করে, যার মধ্যে ফাইল, প্রোগ্রাম এবং অপারেটিং সিস্টেম অন্তর্ভুক্ত। ওকে, নেক্সট দেখবো আমরা এসএসডি, সলিড স্টেট ড্রাইভ। এসএসডি হলো হার্ড ড্রাইভের একটি প্রকার যা ঐতিহ্যবাহী চৌম্বকীয় ডিস্কের পরিবর্তে ফ্ল্যাশ মেমোরি ব্যবহার করে। এটি সাইজে ছোট হয়ে গেছে এখন, তাই না? এসএসডি তোমরা সবাই দেখেছো। এসএসডি ঐতিহ্যবাহী হার্ড ড্রাইভগুলির চেয়ে অনেক দ্রুততর, তবে এগুলি আরও ব্যয়বহুল, একটু দাম বেশি হয়ে থাকে এইচডিডির থেকে, হার্ড ডিস্কের থেকে, কিন্তু এর দ্রুততা খুব স্পিডে কোনো কিছু অপারেটিং যেগুলি সিস্টেম থাকে সেগুলি চলবে, অ্যাপ্লিকেশন যেগুলো থাকে আমাদের সেগুলো স্পিডে চলে। অপারেটিং সিস্টেম হলো সফটওয়্যার যা কম্পিউটারে নিয়ন্ত্রণ করে, যেমন আমাদের উইন্ডোজ 10, উইন্ডোজ 11। এটি প্রোগ্রাম লোড করা, মেমোরি পরিচালনা করা এবং হার্ডওয়্যার ডিভাইসগুলির সাথে ইন্টারঅ্যাক্ট করার জন্য দায়ী। সফটওয়্যার কি জিনিস? সফটওয়্যার হলো যে কোনো প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশন যা কম্পিউটারে চলে। অ্যাপ্লিকেশন সফটওয়্যার যাকে বলি আমরা। সফটওয়্যার দুটি প্রধান ভাগে বিভক্ত করা যায়, সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার। বলতে পারি যে সফটওয়্যার কয় ভাগে বিভক্ত? দুভাগে, ঠিক আছে। সিস্টেম সফটওয়্যার আর বলা হয় অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার কম্পিউটারে সঠিকভাবে কাজ করার জন্য প্রয়োজনীয়, যখন অ্যাপ্লিকেশন সফটওয়্যার নির্দিষ্ট কাজ সম্পাদন করতে ব্যবহৃত হয়। সফটওয়্যার জানলাম, এরপরে আমরা জানবো হার্ডওয়্যার। হার্ডওয়্যার কি? হার্ডওয়্যার হলো কম্পিউটারের শারীরিক উপাদান, যেগুলি ছাড়া কম্পিউটার চলবে না, এগুলি সবই প্রয়োজন। এটি সিপিইউ, র্যাম, হার্ড ড্রাইভ, মনিটর, কিবোর্ড, মাউস এবং অন্যান্য ডিভাইসগুলিকে অন্তর্ভুক্ত করে। নেটওয়ার্কিং কি? নেটওয়ার্কিং হলো কম্পিউটারগুলির একে অপরের সাথে যোগাযোগ করার ক্ষমতা। নেটওয়ার্কগুলি লোকাল এরিয়া নেটওয়ার্ক হতে পারে, যা একটি ছোট অঞ্চলে কম্পিউটারগুলিকে সংযুক্ত করে। যদি একটা বিল্ডিং এর মধ্যে থাকে, মানে উপর তলা থেকে নিচে তলা, নিচ তলা থেকে আরো অন্য কিছু তলায়, যেগুলি আমাদের কি হয়, একই কম্পিউটারে কাজ চলতে থাকে। যেমন তোমরা দেখতে পারো যে মেডিকেলে নিচে রিসিপশনে নাম দিল, তারপর সেটা ভিতরে গিয়ে কোন পেশেন্ট কি করবে সেগুলি অটোমেটিক চলতে থাকে, ঠিক আছে। একটি কম্পিউটারে ইনপুট হলে পরপর করে একটি কম্পিউটার থেকে আরেকটি কম্পিউটারে কাজ চলতে থাকে। তো এটা নেটওয়ার্কিং এর মাধ্যমে হয়।
তো এখানে নেটওয়ার্কিং গুলি ইম্পর্টেন্ট। এখানে কি ল্যানের ফুল ফর্ম বলতে পারে যে লোকাল এরিয়া নেটওয়ার্ক হতে পারে যা একটি ছোট অঞ্চলে কম্পিউটারগুলিকে যুক্ত করে, বা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক যাকে বলা হয় ওয়ান, যা দীর্ঘ দূরত্বে কম্পিউটারগুলিকে সংযুক্ত করে একটা এরিয়া, বড় এরিয়া নিয়ে সেখানে ওয়াইড এরিয়া নেটওয়ার্কের মাধ্যমে কম্পিউটারগুলি যুক্ত থাকে। ওকে, ইন্টারনেট কি? ইন্টারনেট হলো কম্পিউটারগুলির একটি বিশ্বব্যাপী নেটওয়ার্ক। এটি কম্পিউটারগুলিকে একে অপরের সাথে যোগাযোগ করতে এবং তথ্য ভাগ করে নিতে দেয়। যেমন আমরা ডাউনলোড করি, অন্য জায়গায় ভিডিও থাকে সেটা আমরা ডাউনলোড করে ফেলি, তাই না? এটা হচ্ছে ইন্টারনেট। নেক্সট কি জানবো? নেক্সট আছে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট, এখানেও 1 নাম্বার কনফার্ম থাকতে পারে, যেটা দেয় আমাদের সবসময়, যে শর্টকাট কি? শর্টকাট যেমন কন্ট্রোল যোগ এ করলে আমরা সিলেক্ট অল করতে পারি, কন্ট্রোল যোগ এক্স করলে আমরা কাট করতে পারি, কন্ট্রোল যোগ ওয়াই করলে আমরা রিডু করতে পারি। ওকে, কন্ট্রোল যোগ কে করলে আমরা ইনসার্ট হাইপারলিংক। হাইপারলিংক জিনিসটা কি? কোনো একটা তুমি ইমেল দিলে ওই ইমেলটা ব্লু কালারের হয়ে যাবে, ঠিক আছে? মানে কি, ওই মানে কোনো সাইট হোক ইমেল হোক ক্লিক করলে সেটা অটোমেটিক আমাদের ব্রাউজারে গিয়ে খুলে যায়। কন্ট্রোল পি প্রিন্ট, কন্ট্রোল এফ আমরা রিফ্রেশ দ্য পেজ করি, কন্ট্রোল বি তে বোল্ড, কন্ট্রোল ভি তে আমরা করি পেস্ট, কন্ট্রোল এস তে সেভ, কন্ট্রোল ইউ তে আন্ডারলাইন, F1 তে আমরা হেল্প, F তে আমরা স্পেল চেক করি, কন্ট্রোল সি তে আমরা কপি করি, কন্ট্রোল জেটে আমরা আন্ডু করি। ওকে, কন্ট্রোল 12 এ আমরা সেভ অ্যাজ করি, কোনো কিছুকে সেভ থাকলো সেটাকে আমরা আবার চেঞ্জ করলাম, সেভ অ্যাজ করে আমরা সেটাকে সেভ করে নিই। কন্ট্রোল জে জাস্টিফাই দ্য অ্যালাইনমেন্ট, F2 তে রিনেম, শিফট F3 তে শিফট প্লাস F3 করলে চেঞ্জ দ্য কাস্ট অফ লেটার, মানে সরি চেঞ্জ দ্য কেস অফ লেটার, মানে সবগুলাই আমাদের অ্যালফাবেটে হয়ে যায়, বা প্রথম লেটারটা শুধু অ্যালফাবেট বাকিগুলা স্মল, এভাবে আর কি সেটা হয়। শাটডাউন ফর উইন্ডোজ কম্পিউটার, যখন আমরা কম্পিউটারকে শাটডাউন করি তখন আমরা শর্টকাট ইউজ করতে পারি, যে অল্ট প্লাস F4 যখন আমরা ক্লিক করব তখন আমাদের শাটডাউন অপশন আসবে, তারপরে আমরা কি করব? এন্টার মারবো, ঠিক আছে? এবার কিছু কিছু এক্সটেনশন ফাইল আছে, এক্সটেনশন ফাইলের কিছু কিছু মিনিং, যেমন MP3 তে আমরা জানি যে কোনো কিছু অডিও ফাইল, PDF বুঝতেই পারছো এটা PDF, PNG এটাও আমাদের বুঝতে পারছো যে একটা ফটোগ্রাফিকের মতো, ফটোতে ইউজ করা হয় PNG। APK আমরা কোনো কিছু অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করলে আমরা APK ফাইলে করি। TAX প্লেন টেক্সট ফাইল, কোনো কিছু টেক্সট ফাইলকে আমরা সেভ করলে আমাদের .txt হয়। PPT বা PPTX এগুলো আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের জন্য ইউজ হয়। .docx MS ডকুমেন্ট ফাইলের জন্য ইউজ হয়। MP4 ভিডিওর জন্য, JPG এটা ইমেজ ফাইলের জন্য এখনই জানলে। GIF গ্রাফিক্যাল ইন্টারচেঞ্জ ফরম্যাট ইমেজের জন্য ইউজ হয়। .exe মাইক্রোসফট উইন্ডোজ এক্সিকিউটেবল ফাইল। .xls মাইক্রোসফট এক্সেল ফাইলের জন্য ইউজ হয়। .tmp টেম্পোরারি ফাইলের জন্য ইউজ হয়। .bak ব্যাকআপ ফাইলের জন্য ইউজ করা হয়। এবার কিছু ডোমেইন নেম, তার ডেসক্রিপশন। .com থাকলে আমরা কমার্শিয়াল ওয়েবসাইটকে বোঝাই। .edu থাকলে এডুকেশন ওয়েবসাইটকে বোঝাই। .net থাকলে নেটওয়ার্ক ওরিয়েন্টেড কোনো কিছু। .gov থাকলে গভর্নমেন্ট। .org নন প্রফিট অর্গানাইজেশনকে আমরা রিপ্রেজেন্ট করার জন্য .org ইউজ করি, এবং মিলিটারিকে করার জন্য রিপ্রেজেন্টেশন করার জন্য .mil ডোমেইন নেম আমরা ইউজ করি। ওকে, তো এগুলো তোমরা দেখে নেবে শর্টকাট কি। এরপরে যেটা জানবো সেটা ইম্পর্টেন্ট, যে দিয়ে দিতে পারে যে এদের মধ্যে কোনটি আমাদের ব্রাউজার নেম, ব্রাউজার, ঠিক আছে? এদের মধ্যে কোনটি আমাদের সিস্টেম, প্রাইমারি নেটওয়ার্ক প্রাইমারি মেমোরি অফ কম্পিউটার কি, সেকেন্ডারি মেমোরি অফ কম্পিউটারে কি কি আছে সেগুলো আমাদের এখানে দেখব। দেখো, ইন্টারনেট ব্রাউজারের জন্য আমরা সবাই জানি গুগল ক্রোম, মজিলা, ফায়ারফক্স, অ্যাপেল, সাফারি, অপেরা, এটা খুব আগে ইউজ করতাম, ক্রোম, ব্রেভ, ঠিক আছে, ইত্যাদি যেগুলি আছে সবকিছু আমাদের কি, এগুলি ইন্টারনেট ব্রাউজার নেম। অপারেটিং সিস্টেম কি? মাইক্রোসফট উইন্ডোজ, MS DOS, ম্যাক OS, লিনাক্স ইত্যাদি ইত্যাদি যেগুলি আছে, অ্যান্ড্রয়েড, iOS আইফোনের জন্য, আইপ্যাডের জন্য, ক্রোম OS, এগুলো আমরা অপারেটিং সিস্টেম হিসেবে জানি। লিস্ট অফ প্রাইমারি মেমোরি অফ কম্পিউটার, যেটাকে বলা হয়
র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, ডাইনামিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি হচ্ছে আমাদের প্রাইমারি মেমোরি, ঠিক আছে। স্ট্যাটিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি যেমন DDR2, DDR3, DDR4, হ্যাঁ এগুলো তো তোমরা দেখেছো কম্পিউটারের মধ্যে থাকে। লিস্ট অফ সেকেন্ডারি মেমোরি, হার্ড ডিস্ক, যেখানে আমাদের ফাইলগুলি আমরা স্টোর করে রাখি অনেক দিনের জন্য থাকে, সেটা সহজে ডিলিট হয় না। সলিড স্টেট ড্রাইভ, SSD, USB ফ্ল্যাশ ড্রাইভ যেটা আমরা বলি, পেন ড্রাইভ, CD, কম্প্যাক্ট ডিস্ক, CD এর ফুল ফর্ম আসতে পারে কি কম্প্যাক্ট ডিস্ক, তারপর DVD এর ফুল ফর্ম কি ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক, ব্লু-রে ডিস্ক, ফ্লপি ডিস্ক, মেমোরি কার্ড ইত্যাদি আমরা জানলাম যে, ঠিক আছে। ইন্টারনেট ব্রাউজার, অপারেটিং সিস্টেম, প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি আমরা এখানে জানলাম। এরপরে আমরা জানবো যেটা সবথেকে ইম্পর্টেন্ট, এখান থেকেও আসতে পারে যে অ্যাপ্লিকেশন মেমোরি কি কি। অ্যাপ্লিকেশন মেমোরি দেখো, টাইপস অফ অ্যাপ্লিকেশন মেমোরি কি কি আছে, ওয়েব ব্রাউজার, ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, গ্রাফিক সফটওয়্যার, স্প্রেডশিট সফটওয়্যার, ম্যানেজমেন্ট সফটওয়্যার, প্রেজেন্টেশন সফটওয়্যার, ডেটাবেস সফটওয়্যার, গেমিং সফটওয়্যার, এগুলি যতগুলি আছে সবগুলি আমাদের অ্যাপ্লিকেশন সফটওয়্যার। যেমন কি কি, এই যে মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, কোরাল ড্র, গুগল ক্রোম, এই যে ভিডিও প্লেয়ার কম্পিউটারে ইউজ হয়, মোবাইলেও ইউজ হয়, অ্যাডব ফটোশপ, ফটোশপের জন্য, ভিডিও কলের জন্য আমরা স্কাইপি, হোয়াটসঅ্যাপ বলো, তারপর ট্যালি বলো, যা কিছু আছে ট্যালি, হোয়াটসঅ্যাপ ইত্যাদি, নোটপ্যাড, মাইক্রোসফট এক্সেল, এগুলি কি, এগুলি হচ্ছে সব আমাদের এক্সেল বলছি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ওকে, তো আমরা এখানে জানলাম যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার আমাদের কি কি আছে। এবার নেক্সট আমরা কি জানবো, এটাও ইম্পর্টেন্ট যে হ্যাকিং এর সাথে জড়িত কিছু জরুরি শব্দ। আমাদের হ্যাকিং এ বলতে পারে যে হ্যাকিং নিচের অপশনগুলির মধ্যে বলতে পারে যে হ্যাকিং এর সঙ্গে জড়িত শব্দ কোনটি। দেখো, স্টকিং, সাইবার স্টকিং। স্টকিং হলো এক ধরনের সাইবার ক্রাইম যেখানে একজন শিকারকে অনলাইন অনুসরণ বা হয়রান করা হয়। ব্যবহারকারীর পাসওয়ার্ড গ্রহণ করার জন্য একটি ডুপ্লিকেট অ্যাপ্লিকেশন ব্যবহার করাকে বলা হয় স্টকিং। মানে কোনো কিছু ডুপ্লিকেট অ্যাপ তৈরি করলো, সেখানে গিয়ে তোমরা এন্টার করলে পাসওয়ার্ড, তো সেখান থেকে তোমার পাসওয়ার্ডটা পেয়ে গেল। অ্যাডওয়্যার, এটা হলো এমন এক ধরনের সফটওয়্যার যার মাধ্যমে আগের থেকে নির্ধারিত কিছু বিজ্ঞাপনের স্ক্রিপ্ট কম্পিউটার সিস্টেমগুলোতে ছড়ানো হয়। এতে কম্পিউটার স্ক্রিনে জোর করে বিজ্ঞাপন দেখানো হয়, যে বিজ্ঞাপন দেখিয়ে যে বলে না বিটকয়েনে চায় যে কোনো কিছু তোমার কম্পিউটার হ্যাক করে ফেলছে, তারপর ম্যানুয়ালি তারা কি করে পপ আপ করে মেসেজ দেয়, স্ক্রিনে আসে, ঠিক আছে, এত বিটকয়েন দাও তারপরে আমরা তোমার কম্পিউটারকে ছেড়ে দেব, তাই না। এবার আছে কি ব্যাকডোর। এটি একটি কম্পিউটার ডিভাইস যা সফটওয়্যার এর মধ্যে এমন কিছু প্রবেশ এর মাধ্যম যেগুলো লুকিয়ে থাকে এবং লগ ইন সিকিউরিটি থাকার সত্ত্বেও সেটাকে বাইপাস করতে সাহায্য করে। আমরা বলি না যে পাসওয়ার্ড আমার দেওয়া আছে তাও কিভাবে হ্যাক হয়ে গেল, তো সেটাকে বলা হয় ব্যাকডোর। এরপরে আছে বোট মানে হলো এমন কিছু অটোমেটেড প্রোগ্রাম যেগুলোকে নিজে নিজে কাজ করার জন্য প্রোগ্রাম করা হয়, মানুষের থেকে অধিক তাড়াতাড়ি কাজ করে এই বোটগুলো। ওকে, ক্র্যাকার্স, আমরা ক্র্যাক সফটওয়্যার ইউজ করি। একজন ক্র্যাকার তাকে বলা হয় যে অবৈধভাবে একটি কম্পিউটার সিস্টেম প্রবেশ করে। তাছাড়া অন্যভাবে বললে এরা স্ব-ইচ্ছায় কম্পিউটার সিকিউরিটি গুলোকে ভঙ্গ করেন। ওকে, আমরা যে ইউজ করি কোনো সময় যে কিনতে পারি না, আমরা ক্র্যাক ভার্সন ইউজ করি, তো সেটা ঠিক না। ডেনিয়াল অফ সার্ভিসেস অ্যাটাকস, DOS, এটা হলো এক ধরনের সাইবার অ্যাটাক যার ব্যবহার করে একটি কম্পিউটার সিস্টেম, নেটওয়ার্ক বা সার্ভার এর রিসোর্সগুলোকে কিছু সময়ের জন্য আনএভেলেবল করে দেওয়া হয়। ফায়ারওয়াল হলো একটি নেটওয়ার্ক সিকিউরিটি সিস্টেম যেটা প্রত্যেক ইনকামিং এবং আউটগোয়িং নেটওয়ার্ক ট্রাফিকের উপর নজর রাখে। এখানে সেট করা ফায়ারওয়াল রুলসগুলোর উপরে নির্ভর করে ডাটা প্যাকেটস গুলোকে ব্লক বা অ্যালাউ করে। ওকে, ম্যালওয়্যার,
ম্যালওয়্যার হলো এমন এক ধরনের সফটওয়্যার যেটাকে তৈরি করা হয় একটি কম্পিউটার সার্ভার, ক্লায়েন্ট বা কম্পিউটার নেটওয়ার্কে ক্ষতি প্রদান করার উদ্দেশ্যে। ফিশিং হচ্ছে এমন একটি টেকনিক যার মাধ্যমে একজন হ্যাকার খুব সহজেই আপনার পার্সোনাল ডেটা, কনফিডেন্সিয়াল ইনফরমেশন, ইউজার নেম, পাসওয়ার্ড, ডেবিট ক্রেডিট কার্ড ডিটেলস ইত্যাদি হ্যাক করতে পারে ফিশিং এর মাধ্যমে, এবং একজন হ্যাকারের খুব বেশি হ্যাকিং নলেজ এর প্রয়োজন হয় না। এটি গবেষণা দেখা গিয়েছে যে শতকরা 80% হ্যাক হয় ফিশিং এর মাধ্যমে, মানে খুব সহজে আর কি এগুলি পেয়ে যায়। রুটকিট হলো এমন কিছু ম্যালিসিয়াস সফটওয়্যার যেগুলোকে এমনভাবে তৈরি করা হয় যাতে সিকিউরিটি সফটওয়্যারগুলো এগুলোকে খুঁজে বের করতে না পারে, আর রুটকিটগুলো নিজের কাজ করতে থাকে। স্পাইওয়্যার হলো এক ধরনের ম্যালওয়্যার সফটওয়্যার যার মূল উদ্দেশ্য হলো একজন পার্সন বা অর্গানাইজেশন এর পার্সোনাল ইনফরমেশনগুলোকে সংগ্রহ করা। টার্গেট হওয়া সিস্টেমের ওনার এই বিষয়ে বুঝতে পারে না বা এই বিষয়ে তাদের কোনো রকমের জ্ঞান থাকে না। বুঝতে পারলে কত ধরনের হ্যাকিং হয়ে যায়। তো আজকে আমরা যে করলাম কম্পিউটার বিষয়ের উপরে ক্লাসটি, আশা করি এখান থেকে বাইরে কোনো প্রশ্ন আসবে না। ওকে, তো এগুলি আমি যত রেখেছি, যতগুলো বিষয় এখানে আমার আছে সবগুলি আমি প্রিভিয়াস ইয়ারের থেকেই নেওয়া। কিছু কিছু গুরুত্বপূর্ণ টপিকস সবগুলি রাখার চেষ্টা করেছি, 2-3 নাম্বার তো পরীক্ষা আসেই। তো এরকম ভিডিও পেতে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে, যদি ভালো লাগে অবশ্যই লাইক করে নেবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আর তোমরা যদি কি বলে গুরুত্বপূর্ণ যেগুলি টপিকের উপরে যে এমসিকিউ সেগুলো যদি দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবে যে আমরা এমসিকিউ দেখতে চাই, এমসিকিউ এর ভিডিও চাই ইম্পর্টেন্ট, তাহলে আমি অবশ্যই খুবই তাড়াতাড়ি তোমাদের জন্য, পরীক্ষার আগে তো দেখে নেওয়া প্রয়োজন, আমি তোমাদের জন্য ভিডিওটি নিয়ে আসবো। ওকে, তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবে।